মানে দুজন দুজনের জন্য ওয়েট করছে, তখন এটা এখানে ডেডলক সিচুয়েশন হতে পারে। যেমন এখানে এই যে ট্রানজেকশন T1 একটা রাইট লক এক্স আইটেমের উপরে দিয়েছে, আর ট্রানজেকশন 2 রাইট লক ওয়াই আইটেমের উপরে দিয়েছে, তাই না? কিছুক্ষণ পরে গিয়ে মানে এটা আনলক করার আগেই, তাই না, এক্স এক্স ডাটা আইটেমটা আনলক করার আগে ট্রানজেকশন T1 কি চাচ্ছে, ওয়াই ডাটা আইটেমের উপর লক চাচ্ছে, তাই না, একটা রাইট লক চাচ্ছে। সিমিলারলি ট্রানজেকশন 2ও কিন্তু এক্স ডাটা আইটেমের উপরে লক চাচ্ছে, যেটা মানে ট্রানজেকশন 1 লক করে রেখেছে, আর ট্রানজেকশন 1 লক করে রেখেছে। আর ডাটা আইটেমটা ডাটা আইটেম ওয়াই কি করছে, ট্রানজেকশন 2 লক করে রেখেছে এই যে এখানে। ফলে এই দুজন দুজনের উপর ওয়েট করে থাকবে এবং এটা আসলে একটা ডেডলক সিচুয়েশন তৈরি করবে। তো কিভাবে এই ডেডলক সিচুয়েশন আমরা অ্যাভয়েড করতে পারি, তার মধ্যে একটা হলো টু ফেজ প্রোটোকল, যেটা আমরা দেখলাম। হ্যাঁ, এটা তো কিছু প্রবলেম তারপরে কিন্তু থেকে গেছিল আর কি টু ফেজ প্রোটোকলে। আজকে আমরা দুটো আরো অ্যাডিশনাল টেকনিক দেখবো, একটা হলো ওয়েট ডাই, একটা হলো ওন্ড ওয়েট। এই দুই ধরনের টেকনিক দিয়ে আসলে এই ডেডলক অ্যাভয়েড করা যাবে আর কি। কিভাবে, প্রথমটা আসো ওয়েট ওয়েট ডাই। প্রথমে আমি ধরে নিচ্ছি ইফ টিএস মানে টাইম স্ট্যাম্প T1, মানে T1 এর টাইম স্ট্যাম্প যদি T2 টাইম স্ট্যাম্পের চেয়ে ছোট হয়, তার মানে T1 ট্রানজ্যাকশনটা আগে স্টার্ট করছে, তাই না, এটা ওল্ডার, আর T2টা হলো নিউয়ার, তাই না? এটাই এখান থেকে বোঝা যাচ্ছে আর কি। টাইম স্ট্যাম্প T2টা যেহেতু বড়, এটা নিউয়ার, তার মানে T1টা আগে শুরু হয়েছে, T2টা পরে শুরু হয়েছে, সোজা কথা। আচ্ছা, কি হবে, দেন T1 ইজ রিকোয়েস্টিং অ্যান আইটেম হেল্ড বাই T2। এই সিচুয়েশনে কি করছে, T1 একটা রিসোর্স চাচ্ছে বা আইটেম চাচ্ছে, যেটা T2 লক করে রেখেছে। এই সিচুয়েশন যদি হয়, দেন T1 ইজ অ্যালাউড টু ওয়েট। তখন কি হবে, এই ওয়েট অ্যান্ড ডাই অ্যালগোরিদম কি বলছে, যে T1 কে ওয়েট করতে পারবে, ওয়েট করতে থাকবে। তার মানে সামারিটা কি দাঁড়ালো, দি ওল্ডার ট্রানজেকশন ক্যান ওয়েট ফর অ্যান ইয়ঙ্গার ট্রানজেকশন। ওল্ডার মানে আগে যে শুরু হয়েছে, ইয়ঙ্গার মানে পরে যে শুরু হয়েছে। আচ্ছা, এই সিচুয়েশন তাহলে কি হলো, টি ওয়ান চাচ্ছে কোন একটা আইটেম, T2 যেটা লক করে রাখছে, তাহলে হবে কি T1 ওয়েট করতে থাকবে T2-র জন্য আর কি। আচ্ছা, সিচুয়েশন 2 কেমন হতে পারে, ইফ T2 মানে ইয়ঙ্গার ট্রানজেকশন যদি উল্টা হয়, ইয়ঙ্গার ট্রানজেকশন রিকোয়েস্ট অ্যান আইটেম লক বাই T1, উল্টা হয়ে গেছে। ইয়ঙ্গার ট্রানজেকশনে কি চাচ্ছে, এমন একটা আইটেম চাচ্ছে যেটা T2 হোল্ড করে রেখেছে। ওই সময় কি হবে, ওই সময় T2 শুড অ্যাবাউট হয়ে যাবে আর কি, বা রোল ব্যাক হয়ে যাবে, যেটা বলবো, অ্যান্ড রিস্টার্ট লেটার উইথ দ্য সেম টাইম স্ট্যাম্প। তাহলে কি বোঝা গেল, এই এক্সাম্পল দেখে আরো ক্লিয়ার বুঝবো। এখানে দেখো যে টাইম স্ট্যাম্প দেখো 1-এ কি হয়েছে, ট্রানজেকশন 1 এটা রাইট লক নিয়ে নিয়েছে কার, এক্স এর উপরে। তারপরে রিড এক্স মানে এক্স ডাটা আইটেম রিড করেছে, ওকে ফাইন। এরপরে কি হয়েছে, একটা রাইট লক চাচ্ছে ট্রানজেকশন T3, টাইম স্ট্যাম্প T3 একটা রাইট লক চাচ্ছে কিন্তু, তাই না, কার উপরে, ওয়াই ডাটা আইটেম, আরেকটা অন্য একটা ডাটা আইটেম। সেই ডাটা আইটেম কিন্তু আগে থেকেই ওই যে আরেকটা ট্রানজেকশন T2 ট্রানজেকশন কিন্তু এটা লক করে রেখেছে এখানে। এই কেসে কি হবে, এই কেসে যেহেতু T1টা ওল্ডার ট্রানজেকশন, এইটা ওয়েট করতে থাকবে, ওয়েট করবে কার জন্য, T2-র জন্য ওয়েট করতে থাকবে। এখানে আসো, এখানে কিন্তু এখনো ডেড লক হয় নাই। এখানে এসে যখন এটা চাইবে, দেখো, যখন T2 ট্রানজেকশন আবার এক্স ডাটা আইটেমের উপর লক চাইবে, যেটা অলরেডি লক করে রাখছে ট্রানজেকশন 1, এই সময় কি হবে, ডেডলক সিচুয়েশন তৈরি হবে, কারণ এটার সাথে
কনফ্লিক্ট হবে, আর এটার সাথে কনফ্লিক্ট হবে, এই দুটো কনফ্লিক্ট, ফলে এখানে একটা ডেডলক সিচুয়েশন তৈরি হবে। এই সময় কি হবে, এই ওয়েট ডাই কি বলছে, এই যে ওয়েট ডাই অ্যালগরিদম কি বলছে, যে এই কেসে নিউয়ার ট্রানজেকশন বা ওল্ডার ইয়াঙ্গার ট্রানজেকশন কি হবে, অ্যাবর্ট হয়ে যাবে। কারণ অ্যাবর্ট হয়ে যাবে কারণ কি, কারণ হলো ওল্ডার ট্রানজেকশন এমন একটা ডাটা আইটেম চাচ্ছে যেটা নিউয়ার ট্রানজেকশন বা ইয়াঙ্গার ট্রানজেকশন লক করে রাখছে। এই সময় ডেডলক সিচুয়েশন যদি অকার করে, তাহলে এই ওল্ডার ট্রানজেকশন কি হবে, আবার অ্যাবর্ট হয়ে যাবে। অ্যাবর্ট হওয়া মানে এইখান থেকে যখন এটা চাইবে তখন সে আবার এইখান থেকে শুরু হবে আর কি। অর্থাৎ সব লক মানে রিস্টার্ট মানে কি, সব লক ছেড়ে দেবে আর কি। লক ছেড়ে দেওয়া মানে ওই এইটা আনলক হয়ে যাবে, ওই ডাটা আইটেমটা আনলক হয়ে যাবে, তখন ট্রানজেকশন 1 ওই ডাটা আইটেমের অ্যাক্সেস পেয়ে যাবে বা সুন্দরভাবে এটা কমপ্লিট হয়ে যাবে, এবং এইটা ট্রানজেকশন T2 আবার শুরু হবে এখান থেকে প্রথম থেকে। ফলে আর ডেডলক সিচুয়েশনটা আমরা অ্যাভয়েড করতে পারবো। আমার মনে হয় বুঝতে পারছো এটা। হ্যালো? ইয়েস স্যার। জি স্যার, কিন্তু এই যে রিস্টার্ট লেটার উইথ দ্য সেম টাইম স্ট্যাম্প এর বলতে কি বোঝাইছে স্যার? সেম মানে যে এখান থেকে শুরু হবে আর কি, মানে টাইম স্ট্যাম্প তার ওইটাই থাকবে আর কি, মানে বুঝতে পারছো? টাইম স্ট্যাম্পটা মানে আমাদের ক্লকের টাইম স্ট্যাম্প না, ওই টাইম স্ট্যাম্পটা থাকবে যে এইটা থেকে শুরু হবে আর কি। তার মানে পরে তো আরো কিছু থাকতে পারে ট্রানজেকশন, যেন এর প্রায়োরিটি যেন ওর আগে থাকে আর কি। মানে জিনিসটা কি এরকম স্যার, যে এই T2টা শুরু হয়েছে 9:10-এ, এটা 9:15 পর্যন্ত অ্যাবর্ট হয়ে গেল। পরে যখন স্টার্ট হইতেছে তখন দেখাইতেছে যে 9:10 থেকে ও শুরু হয়েছে। সেটাই শুরু হবে আর কি। তাছাড়া তো অন্য ট্রানজেকশনের সাথে যাতে মাঝে অন্য একটা ট্রানজেকশন আসলো এই T2 প্রায়োরিটি পায়, এরকম কিছু। এক্স্যাক্টলি। ওকে, নেক্সট ইয়ার হলো ওন ডাই। এটা জাস্ট একটু উল্টাটা কি, যে এই যে বলছে যে দেখো যে T1 হলো ওল্ডার ট্রানজেকশন আর T2 হলো নিউয়ার ট্রানজেকশন। তাহলে কি হবে, T1 ইজ ওল্ডার দ্যান T2, ফাইন। T1 রিকোয়েস্ট আগের মতোই, T1 রিকোয়েস্ট অ্যান আইটেম লকড বাই T2। তাহলে এবার অ্যাবর্ট কি হবে, অ্যাবর্ট T1 owns T2, তার মানে কিছু ওল্ডার ট্রানজেকশন T1 অ্যাবর্টস অ্যাজ ইয়ঙ্গার ট্রানজেকশন T2। আচ্ছা, আমরা একটু তাহলে কি হলো, কি দাঁড়ানো ব্যাপারটা। আচ্ছা, সেকেন্ডটা কি বলছে, T2 রিকোয়েস্ট অ্যান আইটেম লকড বাই T1 and it is allowed to wait, মানে উল্টাটা, এবার কিন্তু ইয়ঙ্গার ট্রানজেকশন ওয়েট করতে থাকবে। যেখানে দেখো এক্সাম্পলটা, ঠিক আছে, কি ঘটনা ঘটলো, মানে যখনই একটা যে রাইট লক চাচ্ছে এখানে, এটাও রাইট লক, এই রাইট লক, তখন কি হবে, অ্যাবাউট ওল্ডার ট্রানজেকশন T1, এবার T1 ট্রানজেকশনটা কিন্তু অ্যাবাউট হয়ে যাবে ওই সিচুয়েশনে। মানে এবার ইয়ঙ্গার ট্রানজেকশনকে আসলে অ্যাডভান্টেজ দেওয়া হচ্ছে আর কি, আর কিছুই না। এই দুটো, তাহলে প্রথমটা হলো ওয়েট ডাইটা হলো অ্যাডভান্টেজ পাবে হলো ওল্ডার ট্রানজেকশন, আর ওন ডায়ের অ্যাডভান্টেজ পাবে হলো ইয়ঙ্গার ট্রানজেকশন, যেটা এখন যেভাবে আসলে সিচুয়েশন ডিমান্ড করে আর কি। তো এসকিউএল সার্ভারে কিন্তু এই যে এটা হ্যান্ডেল করার, ডেডলক হ্যান্ডেল করার ইয়ে আছে আর কি। তোমার ডেডলক হ্যান্ডেল করতে পারবে আর কি। আমি কিছু এক্সাম্পল তোমাদের এখানে দিয়ে দিয়েছি, আমি দেখি একটু দেখাতে পারি কিনা তোমাদের। আচ্ছা দেখি, আমি একটু এসকিউএল সার্ভারে চলে যাই। আচ্ছা, আমি একটা এরকম ট্রানজেকশন T1, তাই না, ট্রানজেকশন T1 ইউজ স্টুডেন্ট, এটা আমাদের ছিল, মনে আছে হয়তো।
স্টুডেন্ট, আমি যদি দেখি স্টুডেন্ট সিলেক্ট স্টার ফ্রম, দুটো আমরা টেবিল নিয়ে কাজ করব। কি আছে এর মধ্যে? এটা ইয়ে করিনি আসলে। আরেকটা আমরা টেবিল নিয়ে কাজ করবো, সেটা হলো সিলেক্ট স্টার ফ্রম প্রোডাক্ট। আমাদের তো মনে আছে প্রোডাক্টে ওই যে আইফোন ছিল, গিয়েছিল এই যে প্রোডাক্ট। দুইটা টেবিল নিয়ে আমরা কাজ করব, মানে ট্রানজেকশন T1 একটা রিসোর্স লক করবে আর ট্রানজেকশন T2 একটা রিসোর্স লক করবে। আমি দেখো, আমি এটা লিখছি, দেখো যে বিগিন ট্রানজেকশন, তাই না? আমাদের ট্রানজেকশন শুরু হয়ে গেল। আমি কি করছি যে আপডেট ফর এমপ্লয়ি, সেট, কি ছিল ওটা একটু দেখে নিই না, স্যালারি, তাই না? আমি একটু বলছি সেট স্যালারি ইকুয়ালস কিছু একটা ধরে নিচ্ছি যে স্যালারি প্লাস ধরো 500 টাকা ইনক্রিজ হবে স্যালারি, where id equal to সাপোজ 1 নাম্বার আইডি আমি এটা একটা আপডেট করতে চাচ্ছি আর কি, তাই না? আচ্ছা, এরপরে আসো আমি আরেকটা আপডেট করব ঠিক কিভাবে, ওইটা আর কি প্রোডাক্টেরটা, প্রোডাক্ট তার মানে আপডেট প্রোডাক্ট সেট স্টক ইকুয়াল টু স্টক প্লাস ধরো 5, where name equal to আইফোন। আইফোনের স্টক 5 বাড়িয়ে দিতে হচ্ছে আর কি, আর কিচ্ছু করবো না। কমিট, ছোট্ট একটা ইয়ে লিখলাম, মানে দুটো রিসোর্স, আর আমি যখন আপডেট করতে যাবো এটা তো লক হয়ে যাবে, স্যালারিটা লক হয়ে যাবে, অন্য ট্রানজেকশন এটা অ্যাক্সেস করতে পারবে না। আবার এইটা যখন আমি আপডেট করতে যাব তখন এটা লক হয়ে যাবে, আগে তো লক হবে যাতে অন্য ট্রানজেকশন এটা এক্সিকিউট করতে না পারে। আমি এবার এটা একটু কপি করে নিই, সরি, এটা একটু কপি করে নিয়ে আমি কন্ট্রোল সি, নতুন একটা কোয়েরি দেখি, ট্রানজেকশন T2 এটা আমি এটাকে নিচে দেবো, ঠিক আছে? একই কাজ করছি, জাস্ট রিভার্স ওয়েতে করছি। এটা ধরো এখানে আমি স্টকটা 10 দিলাম, আমি স্টক 10 করতে যাচ্ছি, এটা স্যালারি এখানে আমি ধরো 1000 করতে যাচ্ছি, ইনক্রিজ করতে যাচ্ছি। তো ট্রানজেকশন T1 প্রোডাক্টের যে স্টক সেটা 10 বাড়াবে, সরি T1টা 5 বাড়াবে, তাই না? 5 বাড়াবে আর স্যালারি 500 বাড়াবে। আর ট্রানজেকশন T2 স্টকটা 10 বাড়াবে আর স্যালারি 1000 বাড়াবে আর কি, সেম আইডিতে আর কি, আইফোন এবং আইডি নাম্বার 1 ক্ষেত্রে। মনে হয় বুঝতে পারছো এটা। আমি এবার যেটা করব, ট্রানজেকশন T1 এটা আমি সিলেক্ট করে নিই, এইটুক রান করব। দেখো আমি এইটুক রান করব, এখানেও এইটুক রান, সরি, আমি প্রথম
প্রথম আপডেটটা আমি রান করব দুই ক্ষেত্রেই, ঠিক আছে? দুটো লক করে ফেলবো আর কি। এখানে প্রথমটা তাহলে দেখো, প্রথমটাতে কি লক করছি আমি? প্রথমে আমি লক করে নিচ্ছি এই যে স্যালারিটা, এমপ্লয়ি টেবিলটা, স্যালারিটা আমি লক করছি। আমি রান করছি, ফাইন। আমি এইখানে দেখো এবার এইটা প্রোডাক্টটা করছি, মানে এবার লক করছি, রান করলাম প্রোডাক্টটা। এবার আবার ফার্স্ট ট্রানজ্যাকশনে আসছি, এবার আমি এইটা রান করছি, রান করার চেষ্টা করব। এটা কিন্তু অলরেডি ট্রানজ্যাকশন 2, এই যে প্রোডাক্টটা কিন্তু অলরেডি লক করে রাখছে, হ্যাঁ। এবার আমি এইটা রান করার চেষ্টা করব প্রোডাক্টটা। এখন দেখো কোনো কিছু নাই, অর্থাৎ এটা ডেড লক হয়ে গেছে। আমি এখানে আবার রান করব এইটা, দেখো এখন কিচ্ছু পাওয়া যাচ্ছে না। এবং যেহেতু এসকিউএল সার্ভার আমাদের ডেড লকটা হ্যান্ডেল করতে পারে, এই জন্য সে বলে দিচ্ছে এখানে দেখো যে অলরেডি এই যে ট্রানজ্যাকশন এত ওয়াজ ডেড লকড, এই যে লেখা যাচ্ছে ডেড লকড অন রিসোর্সেস উইথ অ্যানাদার, তাই না, অ্যানাদার প্রসেস, অ্যান্ড দাস হ্যাজ বিন চোজেন টু ডেড লক ভিকটিম। অর্থাৎ টি2 কে ডেড লক, এটা যেহেতু ইয়াঙ্গার ট্রানজ্যাকশন, এটা তার ডিফল্ট কি হয়েছে, বাই ডিফল্ট এটাকে ইয়াঙ্গার ট্রানজ্যাকশনকে এটা ডেড লক ভিকটিম হিসেবে ধরা হয়েছে, এটাকে রোল ব্যাক করিয়ে দেওয়া হবে আর কি, সোজা কথা। তখন যদি আমি কমিট ট্রানজ্যাকশন দিই, হ্যাঁ, কমিট করে ফেলে শেষ করে ফেললাম আমি, তার মানে এইটা কিন্তু এটা ভিকটিম হয়ে গেছে, এইটা কিন্তু কোনো কিছু অসুবিধা হয়নি, তাই না? তার মানে এখানে ডেড লকটা কিন্তু আমাদের এসকিউএল সার্ভার হ্যান্ডেল করতে পারছে আর কি। তবে এই বাই ডিফল্ট এটা মানে ওয়েট ডাই, তাই না, ওয়েট ডাই টেকনিক ইউজ করছে আর কি। তো পরের টেকনিকটা ইউজ করা যাবে। পরের টেকনিকটা হলো যে তোমরা একটু দেখবা এটা, যে আমি যদি সেট প্রায়োরিটি হাই করে দেই, ঠিক আছে, সেট প্রায়োরিটি হাই করলে কিন্তু দেখা যাবে যে ভিকটিম এবার মানে প্রথমটা ভিকটিম হয়ে যাবে আর কি, ওল্ডার ট্রানজেকশন। এটা তোমরা একটু করে দেখবো আর কি। হ্যাঁ, তখন দেখবা যে ওইটা অ্যাবোর্ট হয়ে গেছে, এক নাম্বারটা আর কি, মানে ওল্ডারটা অ্যাবোর্ট হয়ে গেছে। এটা একটু করে দেখবা। এবার একটু আসো যে ওয়েট ফর গ্রাফটা একটু দেখি আমরা, যেটা হ্যাঁ, এটা এই গ্রাফটা আমরা ড্র করতে পারলে কিন্তু ডেডলকটা বুঝতে পারি যে আসলে ডেডলক হবে কিনা বা হয়েছে কিনা। আচ্ছা, এক্সাম্পলটা কি? এক্সাম্পলটা আমরা একটু ধরে নেই যে দেয়ার আর 4 ট্রানজাকশন, যেখানে 4টা ট্রানজাকশন আছে, 1 2 3 4, 4টা ট্রানজাকশন। আর ডাটা আইটেম দুই রকমের ডাটা আইটেম আছে, একটা হলো একটা কিউ, একটা পি বা পি কিউ। তা ডাটা আইটেম টি1 ট্রানজেকশন কি করছে, ডাটা আইটেম কিউকে কি করছে, শেয়ার্ড একটা লক নিয়েছে, ধরে নিচ্ছি। তারপর টি2 ট্রানজেকশন কি করেছে, টি2 ট্রানজেকশন দুটো কি পি আর কিউ কে এক্সক্লুসিভ লক চাচ্ছে আর কি, সোজা কথা, তাই না, লক চাচ্ছে, মানে এক্সক্লুসিভ মানে রাইট লক চাচ্ছে। টি3 কি করছে, কিউ এর উপর একটা শেয়ার্ড লক চাচ্ছে। টি4 কি হচ্ছে, পির উপরে একটা এক্সক্লুসিভ লক চাচ্ছে। এখন এই সিস্টেমটা বা এই ট্রানজ্যাকশনটা বা এই শিডিউলটা আসলে ডেডলক হয়ে যাবে কিনা সেটা টেস্ট করার জন্য কিন্তু একটা ওয়েট ফর গ্রাফ তৈরি করা যায়। সেটা দেখো এরকম, দেখো প্রথমে টি1 শুরু হয়েছে, তাই না, টি1টা কি করছে, একটা কিউ এর উপর শেয়ার্ড লক নিয়েছে, ওকে ফাইন। এইবার টি2 কি চাচ্ছে, কিউ এর উপরেই কিন্তু একটা এক্সক্লুসিভ লক চাচ্ছে। তার মানে এখানে এটা একটা আমাদের এজ আছে টি1 থেকে টি2 পর্যন্ত। আচ্ছা, এরপরে আসো যে টি2 কিন্তু অলরেডি একটা পি এর উপরে প্রথম এক্সক্লুসিভ লক নিয়েছে, যেহেতু পি কে কেউ লক করে রাখে নাই, সুতরাং এটা অলরেডি লক লক পেয়ে গেছে আর কি পি এর উপরে। আচ্ছা ফাইন। এরপরে দেখো ট্রানজেকশন টি4 পি এর উপরে একটা এক্সক্লুসিভ লক চাচ্ছে, তার মানে এখানে একটা কনফ্লিক্ট আছে আর কি। অর্থাৎ টি2 থেকে টি4 এর মধ্যে একটা এজ আছে। অর্থাৎ
T1 একটা আইটেম লক করে রাখছে, সেটা চাচ্ছে কে? T2। তাহলে একটা এজ এখানে আছে। T2 একটা আইটেম লক করে রাখছে P, সেটা চাচ্ছে T4, তার মানে সেখানে একটা। আচ্ছা, আর কি আছে? শেয়ার্ড কিন্তু কোনো অসুবিধা নাই, তাই না? তাহলে দেখো T1 থেকে T3 মধ্যে কিন্তু কোনো এজ নাই, কারণ দুটি শেয়ার্ড লক চাচ্ছে আসলে। শেয়ার্ড লক কোনো সমস্যা নেই। আর T1 T4 এর মধ্যে কোনো সম্পর্ক আছে? T1 আর T4 এর মধ্যে কোনো রিলেশন নাই, কারণ দুটো আলাদা আলাদা ডাটা আইটেম, কোনো সমস্যা নাই, আলাদা আলাদা ডাটা, সেম ডাটা আইটেম। আর T3 T4, এই T3 T4 এর মধ্যেও সম্পর্ক নাই, যে এইটার এটার মধ্যে কোনো রিলেশন নেই, কারণ দুটো ডাটা আইটেম আলাদা, সেম ডাটা আইটেম হইতে হবে, তাহলে না কনফ্লিক্ট হবে। তাহলে এইটা দেখো, অত দুটো আমরা কনফ্লিক্ট এজ পেলাম। তাহলে এটা কিন্তু কোনো, যেহেতু সাইকেল তৈরি করে বলা হচ্ছে, সাইকেল যদি তৈরি করে তাহলে এটা ডেডলক হবে। আর কোনো সাইকেল তৈরি করছে না, ফলে এটা ডেডলক এখানে হবে না আর কি। তারপরে এখানে আসো আর একটা নেক্সট এক্সাম্পল। এরকম যদি কোনো সিচুয়েশন থাকে আর কি, যেরকম চেঞ্জ করে দেওয়া হয়েছে, যেটা প্রথমটা এটা শেয়ার লক, তারপরে এইটা একটু চেঞ্জ করা হয়েছে মানে লাস্টে, এই যে পি আর কিউ দেওয়া হয়েছে এখানে, যেখানে দুটো ট্রানজাকশন T4 তো শেয়ার লক চাচ্ছে। তাহলে এইখানে আমরা যদি গ্রাফটা ড্র করি, যে এই যে আগের মতোই, যে T1 থেকে T2 আছে, আর এইখানে দুটো কিন্তু দেখো T4 এর সাথে, তাহলে কি হয়েছে? T4 এর সাথে পি মানে কিউ হলো আমাদের T1 লক করে রাখছে, আর T4 এটা চাচ্ছে, তাহলে T1 থেকে T4 একটা আমাদের এজ আছে। আর T2 কিন্তু পি কে লক করে রাখছে, এবং সেটা আবার T4 চাচ্ছে, তাহলে T2 থেকে T4। কিন্তু এটাও কিন্তু সাইকেল হয় নাই, সাইকেল হয় নাই। লুপ একটা আছে, মানে লুপের মতো আছে, কিন্তু এটা সাইকেল হবে না, কারণ এজটা ডিফারেন্ট দিকে আর কি। সুতরাং এটাও কিন্তু ডেডলক এখানে সিচুয়েশন হবে না। কিন্তু এরকম যদি সিচুয়েশন কখনো চলে আসে আর কি, এই গ্রাফের মতো, মানে ওয়েট করছে, একটা রিসোর্সের জন্য ওয়েট করছে, তো সেরকম এখানে কি হয়েছে? এই গ্রাফে কি হয়েছে? এই গ্রাফে হয়েছে T2 এমন একটা রিসোর্স চাচ্ছে, যেটা T1 লক করে রাখছে, ফাইন। আর T4 কি হয়েছে? T4 এমন একটা রিসোর্স চাচ্ছে, যেটা T2 লক করে রাখছে, আবার T1 এমন একটা রিসোর্স চাচ্ছে, যেটা T4 লক করে রাখছে। এরকম যদি সিচুয়েশন হয়, তখন এটা আসলে একটা লুপ হয়ে যাবে, একটা সাইকেল হয়ে যাবে, তখন এটা হবে ডেডলক সিচুয়েশন হয়ে যাবে। তাহলে ওয়েট ফর গ্রাফ ড্র করলেও কিন্তু আমরা বুঝতে পারবো যে এটা আসলে ডেডলক আছে কিনা। আচ্ছা, এরপরে এগুলো তোমরা একটু পড়বা, সেলফ রিডিং এর জন্য আমি একটু দিয়ে দিলাম। এগুলো কঠিন কিছু না, যে সিলেক্টিং ভিকটিম, যে ভিকটিম কে হবে আসলে, ভিকটিম কিছুই না, ভিকটিম মানে কে আসলে রিস্টার্ট হয়ে যাবে আর কি। ঠিক আছে, আমরা দুটো তো টেকনিক দেখলাম, একটা হলো যে ওয়েট ডাই, তাই না? আর ওয়েট ডাই একটা অন ডাই। আচ্ছা, এরপরে রোল ব্যাক দুই রকম হতে পারে, একটা ফুল রোল ব্যাক, একটা হলো পার্শিয়াল রোল ব্যাক। ফুল রোল ব্যাকটা কি? যে ভিকটিম ট্রানজেকশন একদম প্রথম থেকে শুরু হবে আর কি। আর পার্শিয়ালটা হলো যে কোন একটা সার্টেন পয়েন্ট থেকে শুরু হবে আর কি, মানে পুরাপুরি এটা এটা একটু ফাস্টার হয়। ঠিক আছে, আর স্টারভেশনটা আমরা আগে দেখছিলাম কিন্তু, যে আহ, মানে এমন ভাবে আসলে স্টারভেশনটা সে ওয়েট করতেই থাকে, তাই না? ভিকটিমটা আসলে এমন ভাবে সেট করা উচিত, যাতে মানে স্টারভেশন তৈরি না হয় আর কি। আচ্ছা, এইটা হলো লগ বেসড রিকভারি, যে কিভাবে আসলে রিকভারিটা হবে, সেটাও তোমরা একটু পড়বা। জাস্ট আমি একটু বলে দিচ্ছি, যে আমাদের মানে ডাটাবেজের যে মানে আপডেট কার্যক্রমটা, তাই না, এটা একটা লগ ফাইলে লেখা থাকে আর কি, তাই না? যখনই এটা রোল ব্যাক হয় বা অ্যাবাউট হয়, সেই লগ ফাইল থেকে কিন্তু পুরাতন ভ্যালুটা সে খুঁজে পায় আর কি, তাই না? যেমন এইখানে দেখো একটা এক্সাম্পল,
যে এখানে প্রথমে ধরো ট্রানজেকশন T1 রিড করলো ডাটা আইটেমে, এটাকে আপডেট করলো আর রাইট করলো। যখনই রাইট করবে লগ ফাইলে কিন্তু পুরাতন ভ্যালুটাও থেকে যাবে। আচ্ছা, এটা কি হলো? প্রথমে এর ভ্যালু কত ছিল? ধরো 100 ছিল, আসলে এর ভ্যালু ছিল 100। তাহলে এখন এ ইকুয়াল টু a-50, তাহলে নতুন ভ্যালু হয়ে গেল 50। তো সেইটা এখানে ট্রানজেকশন লগ ফাইলে লেখা থাকবে, ট্রানজেকশন T1 এ ডাটা আইটেমকে আপডেট করেছে, যেটার প্রথম ভ্যালু ছিল 100 এবং আপডেটেড ভ্যালু হলো, নিউ ভ্যালু হলো 50। মানে যখনই আপডেট হবে তখনই কোন ডাটা আইটেম আপডেট হলো এবং আপডেট হয়ে ভ্যালুটা কত হইলো সেইটা লগ ফাইলে লেখা থাকবে। তাহলে এতে হবে কি, যখন এটা কমিট হবে তখন কি হবে? কমিট মানে পার্মানেন্ট, তাই না? তখন যে নিউ ডাটা, যেটা নিউ ডাটা সেটা দিয়ে কিন্তু, বা আপডেটেড ডাটা সেটা দিয়ে কিন্তু ডাটাবেসটা আপডেট হয়ে যাবে। কিন্তু কোনো কারণে যদি অ্যাবর্ট হয়ে যায় বা ফেল করে ট্রানজ্যাকশন, তাহলে কি হবে? এটা আবার রিস্টার্ট হবে, প্রথম থেকে চলে যাবে রিডে। এটা কিন্তু ডাটাবেস ফাইল থেকে আর মানে রিড করার কোনো প্রয়োজন নাই। এটা কোথায় রিড করবে, মানে কিভাবে শুরু হবে? এই যে লগ ফাইল থেকে। লগ ফাইলে তার আগের ভ্যালু কিন্তু আছে, আগের ভ্যালু দিয়ে সেট হয়ে যাবে। যেমন এর ভ্যালু কত আছে? 100, বির ভ্যালু আছে 200। এই ভ্যালু দিয়ে সেট হয়ে আবার এটা কাজ শুরু হবে। অর্থাৎ রিডিংটা তখন হবে কোত্থেকে? লগ ফাইল থেকে। তো এটা বলে লগ ফাইল, লগ বেসড রিকভারি আর কি। এটা তোমরা একটু আরো ডিটেলস পড়বে আর কি। এরপরে যেটা আমি বলছিলাম চেক পয়েন্ট, ওই যে রিকভারি রোল ব্যাকটা একদম প্রথম পয়েন্ট থেকে নাও হতে পারে। যেমন এখানে দেখো, এই যে ট্রানজেকশন, এই ট্রানজেকশন T1, T2, T3, এইভাবে কিছু কিছু চেক পয়েন্ট এখানে অনেক সময় রাখা হয় আর কি, যে যখন রোল ব্যাক করবে সিস্টেম, যে এখানে সিস্টেম ফেল করছে, একদম প্রথমেই যাবে না, কোথায় যাবে? এখান থেকে এইখানে। এইটুকু তো আমাদের সব সুন্দরভাবে হয়েছিল, কোনো সমস্যা হয়নি এখানে। এমন কিছু এখানে স্টেটমেন্ট আছে যেটাতে এই পরের গুলোর ইফেক্ট পড়বে না, এই জন্য দেখা গেলো শেষ ওই মাথা পর্যন্ত প্রয়োজন নাই আর কি। এখানে এমন একটা ডাটা আইটেম নিয়ে কাজ করছি, এই ডাটা আইটেমের কাজ এখানেই শেষ হয়ে গেছে, এর পরের ইফেক্টটা এদিকে নাই আসলে। এই কারণে আমি এখানে একটা পয়েন্ট, এমন একটা পয়েন্ট সেট করে রাখছি যে আমার রিস্টার্টটা আসলে এখান থেকে হলেও কোনো অসুবিধা নেই। ফলে এটা আমাদের রোল ব্যাকটা ফাস্টার হবে আর কি। অনেক সময় এই জন্য চেক পয়েন্ট তৈরি করা হয় আর কি। এটাও তোমরা একটু দেখবে। তো এটাই ছিল আমাদের ট্রানজ্যাকশন ম্যানেজমেন্ট। চ্যাপ্টারটা একটু বড়ই হয়ে গেছে। তো শেষের দিকে যেগুলো আমি একটু বললাম, যে চেক পয়েন্টটা এবং এই যে রিকভারি সিস্টেমটা তোমরা একটু রিভিউ করে নেবা। এরপরে দেখি আমাদের কি আছে। আমরা আর একটা চ্যাপ্টার একটু শুরু করি। হ্যাঁ, কোনটা শুরু করা যায়? আমরা এইটা একটু শুরু করি। এটা হলো আমাদের ডিস্ট্রিবিউটেড ডিবিএমএস সিস্টেম, যেটা এটা কারেন্টলি খুবই পপুলার, ডিস্ট্রিবিউটেড ডিবিএমএস। তো ডিস্ট্রিবিউটেড ডিবিএমএসটা কি? It is a collection of multiple logically interrelated database distributed over a computer network. মানে সোজা কথা, আমাদের ডাটাবেসটা কি হবে? যে এক জায়গায় থাকবে না, তাই না? ডাটাবেসটা আমরা ডিস্ট্রিবিউট করে রাখবো আর কি, বিভিন্ন সাইটে, মানে জিওগ্রাফিক্যালি ডিস্ট্রিবিউটেড আর কি, বিভিন্ন সাইটে রাখবো।
তাহলে মানে ফিচারগুলো কি হবে? ডাটা স্টোর ইন এট এ নাম্বার অফ সাইটস, তাই না? সাইটস আর ইন্টারকানেক্টেড বাই নেটওয়ার্ক। আচ্ছা, আর ডাটাবেসটা কি হবে? ডিস্ট্রিবিউটেড ডাটাবেসটা লজিক্যালি একটা সিঙ্গেল ডাটাবেসের মতোই কাজ হবে, মানে যেহেতু এই কম্পিউটার মানে ইন্টার কানেক্টেড আছে। আর ডিস্ট্রিবিউটেড ডাটাবেস হ্যাজ ফুলি ফাংশনালিটি বাই, মানে লজিক্যাল ভার্চুয়ালি মনে হবে যে একটা সিঙ্গেল ডাটাবেস, যদিও এর বিভিন্ন বিভিন্ন অংশ, বিভিন্ন পোর্শন বিভিন্ন সাইটে আছে আর কি। এতে সুবিধা কি পাওয়া যাবে ডিস্ট্রিবিউটেড ডাটাবেসের? আচ্ছা, শেয়ারিং অফ ডাটা, মানে দেখো এক জায়গায় অনেক সময় হয় কি যে সব ডাটা এক জায়গায় কিন্তু ধরো একটা বড় কোম্পানি তার মাল্টিপল অফিস আছে, তাই না? হ্যাঁ, এক জায়গায় হয়তো ম্যানুফ্যাকচারিং হচ্ছে, এক জায়গায় হয়তো সেল হচ্ছে, তাই না? তো কি যেখানে ম্যানুফ্যাকচারিং হচ্ছে ওখানে তো অন্য সেলসের ডাটা অত দরকার নাই, তাই না? ম্যানুফ্যাকচারিং এর ব্যাপারগুলো দরকার, বা সেলসের সময় ম্যানুফ্যাকচারিং এর গুলো দরকার নাই। ফলে আমাদের সার্ভারটা কিন্তু ওভারলোডেড হয় না আর কি, তাই না? হয়তো রাজশাহীতে আমি আমার যে ডাটাবেসটা আছে সেখানে দেখো রাজশাহী সংক্রান্ত ইনফরমেশন আছে, তাই না? রাজশাহীর এমপ্লয়ীদের ইনফরমেশন আছে, হয়তো ঢাকায় যেগুলো আছে ঢাকা সংক্রান্ত ইনফরমেশন আছে। এতে কিন্তু অনেক সুবিধা হয়। ইভেন বিদেশেও কিন্তু ইয়ে থাকতে পারে, তাই না? দেখা গেলো এখানে একটা কোম্পানির একটা একটা ব্রাঞ্চ আছে বাংলাদেশে, একটা একটা ধরো অন্য একটা ইউএসএ তে আছে, তখন তো দেখা গেল যে ওই ডাটা কিন্তু ডিফারেন্ট হতে পারে আর কি। ফলে একই ডাটা মানে কপি না করে, সেন্ট্রাল ডাটাবেস তৈরি না করে অনেক সময় ডিস্ট্রিবিউটেড ডাটাবেস তৈরি করলে কিন্তু অনেক অ্যাডভান্টেজ পাওয়া যায়। তবে এখানে কিছু কিছু কিন্তু ঝামেলাও থাকবে, কারণ একটা কি হবে ম্যানেজমেন্ট, এই যে যেমন কমপ্লেক্সিটি ম্যানেজমেন্ট অ্যান্ড কন্ট্রোলের একটা সমস্যা থাকতে পারে, ডেডলক হয়ে যেতে পারে, কিছু কিছু ঝামেলা কিন্তু থাকতে পারে। তারপরেও কিন্তু অনেক অ্যাডভান্টেজ পাওয়া যায় এই ডিস্ট্রিবিউটেড ডাটাবেজে। এখানে দেখো যে ইজিয়ার এক্সপ্যানশন, মানে এক্সপ্যানশন ইজিয়ার হয়, কারণ আমি এটা তো লোকালি সিঙ্গেল একটা সিম্পল ডাটাবেজ এখানে আছে, তাহলে এটার এক্সপ্যানশনটা অন্য ব্রাঞ্চের উপরে কিন্তু এটা কি বলবো ডিপেন্ড করে না। বা নতুন একটা ধরো আমি ব্রাঞ্চ তৈরি করছি, তখন কিন্তু সেন্ট্রাল ডাটাবেজের উপরে অত বেশি কিন্তু যেহেতু সেন্ট্রাল ডাটাবেজই নাই, আমি যে কোনো সময় কিন্তু একটা নতুন ব্রাঞ্চ তৈরি করে নতুন একটা মানে ওটার সাথে খালি জোড়া দিয়ে দেবো, তাই না? সুবিধা হবে আর কি। তো অপারেটিং কস্টটাও কমে যায়, ডাটা প্রসেসিং কিন্তু ফাস্টার হয় আর কি, যেহেতু ডাটাবেসটার সাইজটা যেহেতু ডিস্ট্রিবিউটেড হয়ে যাওয়ার ফলে প্রত্যেকটা ডাটাবেসের মানে বড় ডাটাবেস আমাকে অ্যাক্সেস করতে হচ্ছে না, ছোট ডাটাবেস কিন্তু সবসময় অ্যাক্সেস করছে না, বেশিরভাগ সময় লোকালি অ্যাক্সেস করছি, তাই না? যে আমার ডাটাবেস তো সেন্ট্রালি না, আমার ডাটাবেসটা কোথায় আছে? লোকাল সার্ভারে আছে। তো আমি যেহেতু ওই ওই এলাকাতেই আছি, তাই না? এটা কিন্তু খেয়াল করার বিষয়। অ্যাডভান্টেজটা ওইখানেই যে আমি যখন এইখানে দেখো এই সাইটে যখন থাকবো, তখন তো আমি এই সার্ভারটা খালি আমি ইয়ে করবো, এখানে তো আমার ডাটা আছে, আমার সমস্ত কিছু কার্যক্রম বেশিরভাগই এখান থেকে হবে, কিন্তু বেশিরভাগই এখান থেকে হবে। এখানে যারা আছে তাদের বেশিরভাগ কার্যক্রম কিন্তু এই ডাটাবেস থেকে হবে আর কি। ধরো এরা ম্যানুফ্যাকচারিং কাজ করে, সব ম্যানুফ্যাকচারিং ডাটা কিন্তু এখান থেকে অ্যাক্সেস করছে আর কি। এরা সেলসে আছে, সেলসে ডাটার সময় এখানেই আছে। তবে কিছু কিছু সময় কিন্তু মানে মানে ইন্টার রিলেটেড ডাটা কিন্তু অ্যাক্সেস করতে হতে পারে, তখন এই যে কমিউনিকেশন নেটওয়ার্ক আছে, এই নেটওয়ার্কের মাধ্যমে এই ডাটা, এখানে একটা চ্যালেঞ্জ আছে। এমন একটা কোয়ারি আমাদের হয়ে গেল যে 2 সাইটের ডাটাবেস লাগবে আর কি। হ্যাঁ, এমন একটা কোয়ারি দেওয়া হয়েছে যে এই সাইটেও লাগবে, এই সাইট, তখন কিন্তু ডাটা ট্রান্সফারের প্রয়োজন হয়। এখানে কিন্তু চ্যালেঞ্জ আছে ডিস্ট্রিবিউটেড ডাটাবেসে আর কি। আচ্ছা, আমি কি মানে ডিস্ট্রিবিউটেড ডাটাবেজের মানে থিমটা বোঝাতে পারছি? জি স্যার। মানে কেন আসলে ডিস্ট্রিবিউটেড ডাটাবেস দরকার আসলে, তাই না? বুঝতে পারছো যে মানে এটা আর একটা বড় অ্যাডভান্টেজ আছে। দেখো কোন একটা কারণে ধরো এই সার্ভারটা ফেল করে গেছে আর কি, ধরো এই জায়গাটায়, তাহলে অন্য অন্য সাইটের কিন্তু কোনো অসুবিধাই হবে না, সুন্দর চলতে থাকবে। আমাদের একটা ব্যাংকিং সিস্টেম আছে, ধরো এতগুলো ব্রাঞ্চ আছে বা এতগুলো ব্রাঞ্চ আছে, কোন একটা ব্যাংকের সার্ভার কিন্তু ডাউন হয়ে গেছে ধরো, তখন কি হবে? কোনো সমস্যা হবে না, অন্য ব্রাঞ্চ কিন্তু আরামে চলতে থাকবে। কারণ এটা তো সেন্ট্রালাইজ সিস্টেম হতো, একটা সার্ভার থাকতো, তখন কি হতো ওই সার্ভারে কোনো সমস্যা মানে কি পুরা কিন্তু সিস্টেম কিন্তু কলাপস করে যেত। তো ডিস্ট্রিবিউটেড ডাটাবেসের কিন্তু অনেক অ্যাডভান্টেজ আছে এবং এটা খুবই পপুলার। এটা
কারেন্টলি বিং ইউজড অল ওভার, ইউজ করা হচ্ছে আর কি। ওকে, এরপরে আসো যে টাইপস অফ ডিস্ট্রিবিউটেড ডাটাবেস সিস্টেম। একটা হলো হোমোজিনিয়াস মানে সবগুলো শেয়ার কমন গ্লোবাল স্কিম, একটা গ্লোবাল মানে কমন স্কিমা হবে সবার জন্য। আইডেন্টিক্যাল ডিবিএমএস সফটওয়্যার, ধরো সব জায়গায় ওরাকল চলছে, তাই না? সব জায়গায় ওরাকল চলছে, মানে কমন। আর হেটেরোজেনিয়াসটা কি? হেটেরোজেনিয়াসটা ডিফারেন্ট স্কিমা ইউজ, একজন এক এক স্কিমা ইউজ করছে, ডিফারেন্ট সফটওয়্যার ইউজ করছে, কেউ ওরাকল ইউজ করছে, কেউ মাইস্কিউএল ইউজ করছে। এটা কিন্তু একটা সমস্যা কিন্তু, না? যেহেতু তাদের মধ্যে আবার ডাটা ট্রান্সফারের জন্য আমাদের একটু কি বলা যায়, এত স্মুথ হবে না কিন্তু, তাই না? যেহেতু দুটো ডিফারেন্ট সিস্টেম চলছে, ডিফারেন্ট ইনস্ট্রাকশন ইউজ করতে হবে, ঝামেলা আছে একটু। তবে হেটেরোজেনিয়াসে একটা সুবিধা, মানে হেটেরোজেনিয়াস হলে যে আমার যখন, যেটা আমার এখানে ওরাকল ইউজ করার লোকজন ভালো, ওরাকল ইউজ করছে, ওরও অন্য জায়গায় হয়তো মাইস্কুএল এক্সপার্ট বেশি, ওরা ইউজ করছে, তাই না? ফ্লেক্সিবিলিটি থাকে কিন্তু এটা একটা। কিন্তু এটা কিন্তু আবার ম্যানেজমেন্টে একটু ঝামেলা আছে, সেন্ট্রাল ম্যানেজমেন্টে আর কি। আচ্ছা, এবার আসো যে ডাটা স্টোরেজ, কিভাবে ডাটা আসলে স্টোর করা হবে। তো অনেকগুলো টেকনিক আছে, সেটার মধ্যে প্রথমটা আছে ফ্র্যাগমেন্টেশন। ফ্র্যাগমেন্টেশন অনেক কয়েকভাবে হতে পারে। একটা হলো হরিজেন্টাল ফ্র্যাগমেন্টেশন। হরিজেন্টাল ফ্র্যাগমেন্টেশন মানে কি, এটাকে কলাম অনুযায়ী, সরি, রো অনুযায়ী মানে ভাগ করতে হবে আর কি। একটা টেবিল আছে, টেবিলটা বা আমাদের সেন্ট্রালাইজ ডাটা, ধরো সেন্ট্রাল ডাটাবেস আছে, একটা টেবিলের কথাই বলি, ধরো এরকম একটা টেবিল আছে, এমপ্লয়ি টেবিল, অনেক ডাটা এখানে আছে। এখানে ধরো আমাদের কোন একটা কোম্পানি আছে, যে একটা ব্রাঞ্চ আছে রাজশাহীতে, একটা হলো ঢাকায়। এখানে ধরো 5,000 এখানে এমপ্লয়ি আছে, 5,000 এমপ্লয়ি। আমি কি করলাম, আমি এর দুই ভাগে ভাগ করলাম এই টেবিলকে, হ্যাঁ, বা এই ডাটাবেসকে আমি দুই ভাগে ভাগ করলাম, সরি, দুই ভাগে ভাগ করলাম। বললাম যে এইটা হলো সব রাজশাহীর লোকজন, আর এটা হলো, তাহলে 2,500, এটা যেটা হলো ঢাকা, এটা ঢাকা, এটা হলো রাজশাহী। তাহলে আমি কি করলাম, এই টেবিলকে দুই ভাগে ভাগ করলাম, 2,500 করে আর কি, এবং এটা দুই সার্ভারে রেখে দিলাম। একটা হলো রাজশাহীতে, রাজশাহীর ডাটাগুলো থাকলো, আর ঢাকায় ঢাকার ডাটাগুলো। তাহলে ডাটাবেস ছোট হয়ে গেল। ডাটাবেস যত ছোট হবে, সরি, টেবিল যত ছোট হবে তত কি হবে, আমাদের কোয়ারিটা ফাস্টার হবে। এইটাকে বলা হবে হরিজেন্টাল ফ্র্যাগমেন্টেশন। ঠিক আছে, মানে রো অনুযায়ী ভাগ করো আর কি। এই যেখানে যেমন দেওয়া আছে যে ডিপার্টমেন্ট ওয়ান, যে ডিপার্টমেন্ট ওয়ানে কারা চাকরি করে, এমপ্লয়ি আছে, তার একটা টেবিলে থাকো, তার একটা সাইটে থাকো। ডিপার্টমেন্ট টু যারা আছো, ডিপার্টমেন্ট ওয়ান বলতে হয়তো কি বলা যায়, ম্যানুফ্যাকচারিং যারা আছে, ধরো একটা এমপ্লয়ি তারা কোন একটা সার্ভারে থাকবে, আর যারা হয়তো সেলসে আছে তারা আর একটা থাকবে, মানে ভাগ করে নেওয়া আর কি। এটাকে বলা হয় হরিজেন্টাল ফ্র্যাগমেন্টেশন, যেটা সিলেক্ট অপারেশন দিয়ে আমাদের করতে পারি আর কি। পরে কি করব, যখন দরকার হবে জোড়া লাগানো, তখন জাস্ট ইউনিয়ন অপারেশন দিয়ে কিন্তু আমরা এটা জোড়া লাগাতে পারবো, যেমন T1 T2 এগুলো সব জোড়া লাগাতে পারবো। তাহলে এটা গেল প্রথম, গেল ফ্র্যাগমেন্টেশন। প্রথম টেকনিকটা হলো হরিজেন্টাল ফ্র্যাগমেন্টেশন। সেকেন্ডটা হবে ভার্টিক্যাল ফ্র্যাগমেন্টেশন। ভার্টিক্যাল ফ্র্যাগমেন্টেশনটা কি, এবার কলাম অনুযায়ী ভাগ করা। কিভাবে, এই যে কলাম, ধরো প্রথমে এই দুটো কলাম একটা টেবিলে থাকলো, এই পরেরটা আরেকটা টেবিল, এই টাইপের আর কি। তার মানে এখানে একে ভাগ করা হয়েছে কিভাবে, যেমন T1 কি কি আছে দেখো। T1 আছে ইওন নাম্বার, এমপ্লয়ি নাম্বার, ইনেম, ডেজিগনেশন এবং টাপুল আইডি। টাপুল আইডি মানে যে জয়েন করার জন্য, এখন দুটো টেবিলকে জয়েন করার জন্য একটা আমাদের কমন ফিল্ড লাগবে, ওইটা আর কি কিছু। আর এই টেবিলে কি আছে, স্যালারি আছে, ডিপার্টমেন্ট আছে, আর হলো টাপল আইডি আছে। অর্থাৎ এই দুই টেবিলকে দেখো একটা কমন ফিল্ড দিয়ে কিন্তু স্প্লিট করা হয়েছে আর কি। এমন হতে পারে যে একটা ইয়েতে তার মানে এই যে স্যালারি গুলো, মানে ফাইন্যান্সিয়াল ইয়েগুলো কিন্তু অন্য টেবিলে নিয়ে চলে যাওয়া হয়েছে, তাই না? আর এখানে খালি পার্সোনাল ইনফরমেশন। এইভাবে দুটো টেবিলকে, একটা টেবিল বড় ছিল,
সেই টেবিলকে 2 ভাগে ভাগ করা হয়েছে আর কি। দিয়ে কি করা হলো যে দুই সাইডে রাখা হলো। একটা হলো যেখানে HR আছে, পার্সোনাল ম্যানেজমেন্ট HR, সেখানে হয়তো ওই প্রথম টেবিলটা রাখা হলো। আর সেলসে কি হলো, সেলসে খালি তার সেলসে শুধুমাত্র তার স্যালারি সম্বন্ধে ইনফরমেশন। যদি এখন আরো ইনফরমেশন দরকার তখন এই টেবিল থেকে ইনফরমেশন নিতে হবে আর কি, তখন জোড়া লাগিয়ে নিতে হবে আর কি। সোজা কথা এটা মানে একটা বড় বিগ টেবিলকে কি করা হলো, কলামে ভাগ করা হলো। হ্যাঁ, কলামে ভাগ করা হলো, সেটাকে পাই অপারেশন বলবো, তাই না? রিলেশনাল অ্যালজেব্রায় এটা হলো পাই। আর হরিজেন্টাল ফ্র্যাগমেন্টেশন ওটা হলো সিলেক্ট, ইয়েতে মানে রিলেশনাল অ্যালজেব্রা সিলেক্ট অপারেশন, আর এটা হলো পাই অপারেশন, প্রজেক্ট অপারেশন। তাহলে এটা হলো আমাদের ভার্টিক্যাল ফ্র্যাগমেন্টেশন, দুই সাইডে তখন থাকবে আর কি। এবং এটাকে দুটোকে এক করব কিভাবে, ওই যে কার্টেশিয়ান প্রোডাক্ট দিয়ে বা গুণ করে, যেটা আমরা আগে করেছিলাম আর কি।